28শে ডিসেম্বর আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে কলকাতা টু গৌহাটি গরিব রথ এক্সপ্রেস। আমরা ঠিক ঘর থেকে বেরিয়েছিলাম 7:30। আমাদের বাড়ি থেকে কলকাতা স্টেশন পৌঁছাতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছিলো। প্রথমেই তোমাদেরকে গরিব রথ ট্রেনটা একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। এই ট্রেনটা কিন্তু দুদিনই সার্ভিস দেয়, যেরকম থার্সডে আর সানডে কলকাতা টু গৌহাটি। আর আমাদের ট্রেনের সিট নাম্বার ছিল 55, 56, 57, 58। প্রথমেই আমরা ট্রেনে উঠে জায়গার মতো লাগেজ ঢুকিয়ে নিয়েছি। আর এই যে দেখছো, আমি আর মেয়ে আর রয়েছে জয়দীপ দ্বারা। আমরা ছিলাম দুটো ফ্যামিলি আর আমরা যাচ্ছিলাম এনজিপি। আমাদের জার্নি ছিল কলকাতা টু এনজিপি আর এই গাড়িটা ছিল কলকাতা টু গৌহাটি। এনজিপিতে হোল্ড করে কিছুক্ষণের জন্য। मत जाओ, काम पर जाओ। এই ট্রেনটা সপ্তাহে একদিনই তো, সেই জন্য কি বলতো লোকজন একটু পরে দেখে। টাটা হাই করে দাও, বলে আমরা ঘুরতে যাচ্ছি। পম্পি হাই আরে একদম আমরা রেডি। হাই করে দাও। তুমি কিছু বলো। হাই। আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো? দার্জিলিং এ যাচ্ছি আমরা। মাম্মা তুমি কিছু চাইনিজ ভাষা বলবে? হ্যাঁ উনিয়া উনিয়া নিও। হাসো হাসো। কি করা যাবে, তোমার ভালো। এইটা দেখে নাও, এমার্জেন্সি টয়লেট আছে, যারা যারা যেতে চায়। তোমরা যারা কলকাতা টু এনজিপি জার্নি করতে চাও তারা কিন্তু শিয়ালদা হাওড়া থেকেও ট্রেন পেয়ে যাবে। যেমন উত্তরবঙ্গ, দার্জিলিং মেল, পদাতিক, কাঞ্চনকন্যা, এই সব ট্রেনগুলো শিয়ালদা হাওড়া থেকে ছাড়ে। আর এবার বলি গরিব রথ এক্সপ্রেস কেমন। আমার বেশ ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমি এই ট্রেনে জার্নি করছি, একদমই নতুন ট্রেনটা। আর এখানে স্পেস একটু ছোট, আপার বাথে বাচ্চা নিয়ে শোয়াটা একটু ডিফিকাল্ট। বাদ বাকি ওভারঅল আমাদের ট্রেন খুবই ভালো লেগেছে। এখানে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সব কিছুই অ্যাভেলেবেল। তোমরা গরিব রথ এক্সপ্রেসে কোনো সময় যেতেই পারো, খুবই ভালো লাগবে। এতক্ষণে নেমেছে কিন্তু প্রচুর গরম, কিন্তু জ্যাকেটটা পরে থাকতে হবে, কিছু করার নেই। 2.5 ঘন্টা ওভার ট্রেন লেট, 2 থেকে 2.5 ঘন্টার মতো ট্রেন লেট আছে। ঠিক আছে, 8টার মধ্যে ঢোকার কথা ছিল, এখন 10টা বাজে। ফার্স্ট টাইম গরিব রথ এক্সপ্রেসের জার্নি তো আমাদের বেশ ভালোই কেটেছে, কিন্তু আমাদের ট্রেন ঢোকার কথা ছিল এনজিপিতে 7:30টার সময়, আর বেলা 10টার সময় ট্রেন ঢুকিয়েছে। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেটে চলছিল গরিব রথ এক্সপ্রেস। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস স্বরূপ ডে উইথ মি। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমরা কোথায় আছি? এনজিপিতে। তো আমাদের কালকে ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে গরিব রথ। তো প্রচণ্ড লেট করেছে, প্রায় 2 থেকে 3 ঘন্টা লেটে আমরা আছি। 7:30 ঢুকে যাওয়ার কথা ছিল, বাট 7:30 এখন বাজে 10টার মধ্যে ঢুকিয়েছে। আর আমাদের গাড়ি রেডি আছে, গাড়ির ড্রাইভার ফোন করছে বারবার করে। তো এখন আমরা জাস্ট রিচ করেছি, এবারে আস্তে আস্তে এনজিপির দিকে, মানে এনজিপিতে রিচ করে গেছে, আর বাইরের দিকে যাবো। গিয়ে আমাদের যে গাড়িটা ওয়েট করছে সেই গাড়িতে চলো, বাকিটা যেতে যেতে পুরো কথা হবে তোমাদের সঙ্গে। এই যে নেমে গেছে, এই যে তোমাদের চলি, আর এই যে মাম্মা হাঁটছে। সব ভ্রমণ প্রেমীদেরই ফার্স্টেই লিস্টে থাকে দীপুদা, মানে দীঘা, পুরী আর দার্জিলিং। তেমনটাই আমাদেরও এবারে ছিল দার্জিলিং। আর প্রথমবার মেয়েকে নিয়ে আমরা কোনো পাহাড়ের ট্যুর করছি।
এদিক থেকে তোমরা মোটামুটি গাড়ি বুকিং পেয়ে যাবে, দার্জিলিংয়ের জন্য হোক, সিকিমের জন্য হোক, এদিকে সমস্ত গাড়ি আছে, গাড়ি বুকিং তোমরা পেয়ে যাবে। আর সামনের দিক থেকেও কিন্তু বুকিং। ভ্রমণ প্রেমীদের শিয়ালদা হাওড়া স্টেশন ছাড়াও এখন আরেকটা স্টেশন কিন্তু খুবই প্রিয়, সেটা হচ্ছে এনজেপি। নিউ জলপাইগুড়িতে আমরা পৌঁছেছিলাম 10:30টার সময়। আমাদের গাড়ির ড্রাইভার দাদা ওয়েট করছিল সকাল 7টা থেকে। আমাদের বেশ দেরি হয়েছিল পৌঁছাতে। আর তোমরা যারা দার্জিলিং বা গ্যাংটক বা অন্য সিল্ক রুট যে কোনো সাইড যেতে চাও, তারা এনজেপিতে নেমেই বাস সাইডে পার্কিং এরিয়া থেকে রিজার্ভে গাড়ি বুক করতে পারো বা শেয়ারেও যেতে পারো। রিজার্ভ কার আর শেয়ার কার এখান থেকে অ্যাভেলেবেল। আমাদের গাড়ি ছিল সুমো, আর আমরা সকাল সকাল পৌঁছে গিয়ে আমাদের লাগেজও আমাদের গাড়িতে তুলে দিয়েছি। যেহেতু বেশ দেরি হয়ে গেছিলো আর আমরা পার্কিং এরিয়াতে বেশিক্ষণ সময় কাটাইনি। পার্কিং এরিয়া থেকে তোমরা যে কোনো গাড়ি নিতে পারো বা একটু এগিয়ে গেলেই তোমরা পেয়ে যাবে গাড়ি স্ট্যান্ড। পার্কিং এরিয়ায় চলে এসেছি যেখানে আমাদের গাড়িটা রয়েছে, আর গাড়িতে মোটামুটি লাগেজ উঠে গেছে। শুধু এবার আমরা পার্কিং এরিয়া দিয়ে বেরোবো। আর এখানে প্রচণ্ড রোদ আর খুবই গরম লাগছে। এই হচ্ছে আমাদের গাড়ি। এই আমাদের ড্রাইভার দাদা। দাদা তোমার নামটা বলে দাও। আচ্ছা, আমাদের এখন ফার্স্ট ডেস্টিনেশন কোথায়? আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ব্রেকফাস্ট সেবক। আচ্ছা, সেবকে। হ্যাঁ, সেবক পরে আমরা যাব আলদাড়া, শিলং আলদাড়া। আচ্ছা, চলো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াই। এই আমার ছোট মাম্মা। মাম্মা ভাই ভালো করে তো, আমি তো আর খুলতেই পারছি না। সেবকের কাছাকাছি যাও। এই হাত দেয়, এটা খুলবে? চলো, উঠে গেছি আমরা গাড়িতে এখন। এবার আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চা খাবো আর একটু ব্রেকফাস্ট করব, কারণ অনেক লেট হয়ে গেছে, ব্রেকফাস্টের টাইম বেরিয়ে গেছে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে চলে যাবো হলদারা ভিউতে। এই যে মাম্মা আর আমি জানলার ধারে বসে পড়েছি, আর প্রচন্ড গরম লাগছে, বেশ এখানে রোদ। তো এখানে জ্যাকেট পরার মতো এনজেপিতে অবস্থা নয়। তারপর জানি না উপরের দিকে কিরম ঠান্ডা, যেতে যেতে সবই বোঝা যাবে। আর আজকে তো জাস্ট রিচ করলাম এই সবে আমরা। আজকে আমরা শিটংয়ে থাকবো। বাকি আমাদের যাওয়ার পথে সমস্ত কিছু দেখাবো আর বলবো। কি গো, কেমন লাগছে? ভালোই লাগছে। ট্রেনটা আমাদের লেট করে দিল, সেই কারণে এতখানি দেরি। না হলে আমরা অনেকখানি এগিয়ে যেতে পারতাম। আচ্ছা, ও কিছু বলতে চাইছে, টাটা করে দাও সবাইকে। তো চলো এবার বাকিটা যাওয়ার পথে তোমাদের দেখাবো আর কথা বলবো। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সেবকের কাছে, তিস্তার পাশে যে ছোট ছোট হোটেলগুলো আছে সেখানে ব্রেকফাস্টের জন্য। আমরা প্রত্যেকবারের মতো এবারও সেখানেই ব্রেকফাস্ট করেছি। আমরা এখন সেবকের কাছে এসেছি। এখানটায় ভীষণ ক্রাউড, আমি জানি না শোনা যাচ্ছে কি না। তো এখানে পরপর কয়েকটা ছোটোখাটো আর কি হোটেল আছে যেখান থেকে ব্রেকফাস্ট করা যায়। তো এখন আমরা সেখানেই যাব। কি কি পাওয়া যায় জানি না, গিয়ে দেখছি কি পাওয়া যায়। আমরা সবাই জানি কিছুদিন আগে এই উত্তরবঙ্গের পাটে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটেছিল, তাই তিস্তার জল কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর আমরা তিস্তার পাশে থেকেও তিস্তাকে ফিল করতে পারিনি। কি অর্ডার করলে? আলু পরোটা। আলু পরোটা অর্ডার করলাম, তার সঙ্গে হচ্ছে ছোলা বাটোরা। তুমি কি অর্ডার করেছো? মামা তুমি কি খাবে? নাও মাই চিনি। টাটা করে দাও সবাইকে। টাটা করে দাও। বেলা যেহেতু বেশ বেড়েছিল, তাই বাচ্চাগুলোর পেয়েছিল ভীষণ খিদে। তাই প্রথমে বাচ্চাদের জন্য অর্ডার করেছিলাম ডাল ভাত আর আলু ভাজা। আর আমরা নিয়েছিলাম এখানে আলুর পরোটা, তার সঙ্গে কাবলি ছোলা। উত্তরবঙ্গে আসলে আলুর পরোটার উপরে একটা আলাদাই প্রেম রয়েছে, তাই যেখানেই যাই উত্তরবঙ্গে প্রথমে আমরা আলুর পরোটার খোঁজ করি। যাই হোক, আমরা এদিকে ব্রেকফাস্টটা করে নিই। তোমরা আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো। বাকি আমাদের কলকাতা থেকে শিটং জার্নিটা আমরা কোন হোমস্টেতে ছিলাম, আমাদের কেমন কেটেছে, সমস্ত কিছু ডিটেলস আমি এই ভিডিওতে শিটংয়ের দিয়ে দেবো। খেয়ে নিই, খাওয়া দাওয়া এখন শুরু হয়েছে। ব্রেকফাস্টটা করে নিই, অনেক খিদে পেয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। ঠিক আছে।
চলো খাওয়া দাওয়া করার পরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভাই পরোটাটা কেমন হয়েছে? পরোটা ভালো হয়েছে, তবে একটু স্টাফিংটা কম আছে। আমার ভিন্ডি একটু স্টাফিংটা বেশি দেয় তো। আচ্ছা, আর টেস্ট টেস্ট ঠিক আছে, স্টাফিংই তো সব কিছু না, টেস্টও একটা বড় ব্যাপার। গিনির টেস্ট হলো এটা হচ্ছে অন ক্যামেরা বল, অন ক্যামেরা তো ঝাড় খেয়েছে না, বইয়ের তখন সুনাম পেতে করেনি, তাই এখন অন ক্যামেরা বইয়ের সুনাম। যাক, সুনাম করলেও দো, দুর্নাম করলেও দো, जो दिखता है वही बिकता है। সমস্যা তুই বলে দে, जो दिखता है वही बिकता है, তাই তো? আচ্ছা, তোর কোনো বক্তব্য? আমি তো ভুলভাল কম্বিনেশনে খাচ্ছি, আলু পরোটা খেলাম, তারপর মেয়ের বেঁচে যাওয়া ভাত খাচ্ছি, তারপরে আবার কাকুলি ছোলা দিয়ে মাখা। উত্তরবঙ্গে একটা স্পেশাল ডিশ স্টিম মোমো, এটা না খেলেই যেন এই জার্নিটা একদম ইনকমপ্লিটই থেকে যায়। তাই আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন স্টিম মোমো, যেটার স্বাদ বিশ্ব বলবে। বলো টেস্টি বলো। পাহাড়ে এসে মোমো হবে না, এটা কি হতে পারে? শুরুতেই প্রথমেই মোমো দিয়ে শুরু করলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে সেবক ব্রিজকে ক্রস করে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিলাম। আর সেবক ব্রিজ থেকে গেলে পরে পড়বে ডুয়ার্সের পার্ট। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল সুইসাইড ভিউ পয়েন্ট। শিটং যাওয়ার রাস্তায় এই সুইসাইড ভিউ পয়েন্টটা পড়ে। শুনেছি নাকি এখানে কয়েকজন সুইসাইড করেছে বলে এখান থেকে নাম হয়েছে এখানে সুইসাইড পয়েন্ট। আর এই যে মা কালীর মন্দির, এটা কারোরই অজানা না, যারাই নর্থ বেঙ্গলে এসছে তারাই জানে এটা মা কালীর মন্দির। তবে কোনোবারই আমরা এই মন্দিরে যেতে পারিনি। নেক্সট কোনোবার উত্তরবঙ্গে গেলে অবশ্যই ভিজিট করবো এই মা কালীর মন্দিরে। তোমরা কারা এই মন্দিরে গেছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে জানাতে কিন্তু একদমই ভুলো না। তো চলো এবার যেতে যেতে বাকি কথা হোক। আমরা লাংকুকে ক্রস করেই ভিজিট করলাম সুইসাইড ভিউ পয়েন্ট। এই যে সুইসাইড ভিউ পয়েন্টে আমরা পৌঁছে গেছি, এখান থেকে একটা অসাধারণ পাহাড়ের ভিউ আমরা পেয়েছি। সুইসাইড ভিউ পয়েন্ট থেকে অরেঞ্জ গার্ডেনের দূরত্ব 6 কিলোমিটার, যেটার প্রায় টাইম লেগেছিল আমাদের আধা ঘন্টা। এই ভিউ পয়েন্টে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। এক অসাধারণ ভিউ এখান থেকে পাওয়া যায় পাহাড়ের, আর তার সঙ্গে কিছু ফটোশ্যুটও করেছিলাম। তোমরা যারা শিটং আসছো, শিটং যাওয়ার পথেই এই ভিউ পয়েন্ট পেয়ে যাবে। একবার এসে ভিজিট করতে পারো এই ভিউ পয়েন্টে। আশা করছি তোমাদেরও বেশ ভালো লাগবে। এই অসাধারণ ভিউ পেতে হলে তোমাদের এই সুইসাইড পয়েন্ট কিন্তু ভিজিট করতে হবে। আমি প্রায় 4 বছর পর আবার উত্তরবঙ্গে এলাম। আপনারা ঢুকলেন না? বলে না, কথা বলে না। মা এই যে এখানটা যদি ঘুরে যাও না,
কেমন দেখলে অরেঞ্জ গার্ডেন? অরেঞ্জ গার্ডেনটা খুব সুন্দর, কিন্তু তোমার হচ্ছে ভেতরে আমরা ঢুকলাম না, কারণ ভেতরে এখন এন্ট্রির জন্য লাইনও রয়েছে, ঠিক আছে, আর আমাদের সময়টা অনেক দেরি হয়ে গেছে, তো সেই কারণে ওই গার্ডেনটাতে এমনিতে ঢুকলাম না, কারণ আমরা তো প্রচুর আনন্দ করছি। কিন্তু হ্যাঁ, ডিসেম্বর মাসে বলো, ডিসেম্বর মাসের আজকে 29 তারিখ, কিন্তু দেখুন আমরা কিন্তু এমনি ড্রেস পরে কিন্তু ঘুরে বেড়াচ্ছি, কোনো জ্যাকেট ইউজ করতে হচ্ছে না, কারণ প্রচন্ড গরম এখানে, মানে ভীষণ রোদ আর রোদের বিশাল তাপ, তার জন্য এখানে জ্যাকেটের প্রয়োজন পড়ছে না আপাতত। এবার রাতের ওয়েদার কি হবে জানি না, যাই হোক না কেন তোমাদের সঙ্গে তো শেয়ারই করব, তবে এখন ওয়েদার এমন যে জ্যাকেটের কোনো প্রয়োজন হচ্ছে না। শিটং যাওয়ার পথে অরেঞ্জ গার্ডেন পড়বে, তোমরা যদি চাও তাহলে দেখতে পারো। এখানে এন্ট্রি ফি আছে 50 টাকা, আর এখানে পার্কিংয়েরও জায়গা আছে, সেটাও 50 টাকায় পার্কিং চার্জ। তাছাড়াও যদি মনে করবে যে মানে অরেঞ্জ গার্ডেনে ঢুকবে না, তাহলে আশেপাশে প্রচুর এখানে অরেঞ্জ গাছ দেখতে পাবে, তো আশা করি দরকার নেই ঢোকার। আর ফার্স্ট টাইম এসে যদি ঢুকতে চাও অবশ্যই ঢুকতে পারো, তবে আমরা টাইমের অভাবে আর ঢুকলাম না, কারণ এখানে অনেকটা টাইম আমাদের দেরি হয়ে যাবে ঢুকলে পরে, আর একেতেই আমরা অনেক লেটে আছি, সেই জন্য। তোমরাও এনজয় করো ভিডিওটা। শিটংকে যে কমলালেবুর দেশ বলা হয় সেটা আমাদের অজানা নয়। শিলংয়ে তোমরা এই নভেম্বর টু জানুয়ারির মধ্যে আসলে প্রচুর কমলালেবু দেখতে পাবে, আর তার সঙ্গে কমলালেবু খেতেও পারবে, তবে হাত দিলে কিন্তু ফাইন 500 টাকা। অরেঞ্জ গার্ডেনে এন্ট্রি করে কমলালেবুর সঙ্গে ছবি তুলতে আর কমলালেবুকে কাছ থেকে দেখতে তোমরা অরেঞ্জ গার্ডেনে 50 টাকা এন্ট্রি ফি কেটে ঢুকতে পারো। এরপর আমরা অরেঞ্জ গার্ডেন থেকে চলে এসেছিলাম অহলধারা ভিউ পয়েন্টে। অরেঞ্জ গার্ডেন থেকে অহলধারা ভিউ পয়েন্টের কিলোমিটার 11.9। বেশ এখানে আসতে আমাদের 40 মিনিটের মতো লেগেছিল। আসলে বাচ্চা নিয়ে প্রথমবার কোনো পাহাড়ি জায়গায় ট্রাভেল করছি, তাই টাইমে বেরোনো বা টাইমে কোথাও যাওয়াটা পসিবল হয়ে ওঠে না। আমি একটা জিনিস সাজেস্ট করতে চাই, যারা ছোট বেবি মানে আপ টু 5 ইয়ার অবধি কোনো বেবিকে নিয়ে পাহাড়ের দিকে আসতে চাইছেন, তারা অবশ্যই কিছু সিলেক্টিভ জায়গা সেট করে আসুন, কারণ বেবি নিয়ে পুরো দার্জিলিংকে ভিজিট করা খুবই ডিফিকাল্ট, কারণ দার্জিলিংয়ের পাটে প্রচুর সাইট সিন আছে। অহলধারা ভিউ পয়েন্টে পার হেড এন্ট্রি ফি ছিল 20 রুপিস, আর পার্কিং ছিল একটু নিচের দিকে। অহলধারা ভিউ পয়েন্টে দুর্দান্ত কয়েকটা হোমস্টে রয়েছে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুবই কাছ থেকে দেখা যায়। যদি কপাল ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘাকে খুব ক্লিয়ারভাবে অহলধারা ভিউ পয়েন্ট থেকে দেখা যায়, আর অহলধারা ভিউ পয়েন্টে বেশ সুন্দর ভিউও পাওয়া যায়, যেখান থেকে দাঁড়িয়ে প্রকৃতিকে আরও অনেক কাছ থেকে দেখা যেতে পারে। অহলধারা ভিউ পয়েন্টে দুখানা ছোট খাবারের স্টল আছে, যেখান থেকে চাইলেই তোমরা মোমো, ম্যাগি, তাছাড়াও ফ্রাইড রাইস আরও অনেক কিছুই খাবার পেয়ে যাবে। এখান থেকে তোমরা কিছু খেয়ে অহলধারা ভিউ পয়েন্টে কিছুটা টাইম কাটিয়ে তারপর তোমরা নেক্সট ডেস্টিনেশনের জন্য চলে যেতে পারো, কিন্তু তার আগে এখানে দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট আর ভিডিও ক্লিপ না নিয়ে যেও না।
পয়েন্টে কিছুটা সময় আমরা কাটিয়ে এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল নামথিং পোখরি লেক, যেটা কিনা বর্ষাকালে ভীষণভাবেই সুন্দর লাগে এই লেকে। অহলদারা ভিউ পয়েন্টের নিচ থেকে তোমরা চাইলেই ওপরে ঘোড়া রাইড করেও আসতে পারো, তার জন্য পার হেড 50 থেকে 100 রুপিস লাগবে। অহলদারা ভিউ পয়েন্ট কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম পোখরি লেক, যেখানে যেমনটা বললাম যে বর্ষাকালে এই লেকে অসাধারণ দেখতে লাগে। এখানে রয়েছে একটা বজরংবলীর মন্দির, আর পিছনের দিকেই তোমরা লেকটা দেখতে পাবে, যদিও এখন জল নেই, সেটা এখন শুকিয়ে আছে। পাশ থেকে চলে গেছে একটা ফরেস্টের রাস্তা, যেখানে পাইন ফরেস্ট আছে। তোমরা চাইলে কিছুটা সময় পাইন ফরেস্টে গিয়ে কাটাতে পারো। তাছাড়া আমি বলবো বর্ষাকালে যারা আসছো তারা এই পোখরি লেককে ভিজিট করো। এমনি যদি তোমরা চাও তাহলে এই সময়ে ভিজিট করতে পারো। এবার তোমাদের পোখরি লেকের পাইন ফরেস্টে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। অহলদারা থেকে নামথিং পোখরি লেকে আসতে প্রায় 40 মিনিটের মতো লাগবে। আমাদের কলকাতা থেকে শিটং জার্নির মধ্যে লাস্ট ডেস্টিনেশন ছিল টি গার্ডেন, আর এই টি গার্ডেনটা আমাদের শিটংয়ের হোমস্টের একদম কাছেই ছিল। প্রায় আমাদের হোমস্টে থেকে 5 থেকে 10 মিনিট হাঁটা পথেই এই টি গার্ডেনটা ছিল। যদি আমি পাহাড়ি লোকের কথা ভেবে বলি তাহলে তাদের জন্য সেটা 5 থেকে 10 মিনিট, কিন্তু আমরা কলকাতাবাসীর জন্য কিন্তু সেটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার রাস্তা। গাড়িতে 5 থেকে 10 মিনিটই সময় লেগেছিল। টি গার্ডেন ভিজিট করে আমরা আমাদের হোমস্টের জন্য রওনা দিয়েছিলাম, আর এই টি গার্ডেনটা ছিল একদমই আমাদের হোমস্টের খুবই কাছে, কিন্তু সময়ের অভাবে আমরা বেশিক্ষণ টাইম এখানে কাটাতে পারিনি। আমাদের হোমস্টে পৌঁছাতে প্রায় 5:30 বেজে গেছিলো। এখানে বেশিক্ষণ সময় না দিয়েই আমরা হোমস্টের দিকে রওনা দিয়েছিলাম, কারণ কারোর পেটেই আর লাঞ্চের খাবার পড়েনি। হোমস্টেতে গিয়ে আমাদেরকে লাঞ্চ করতে হতো। এবার তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আমরা কোন হোমস্টেতে ছিলাম শিটংয়ে। তোমরা যারা শিটংয়ে আসছো আমি অবশ্যই নাম্বার শেয়ার করে দেবো। আমরা যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে এখানে এসেছি, প্রত্যেকবারের মতো এবারও আমরা ট্রাভেল এজেন্টের মাধ্যমেই কিন্তু শিটং আর দার্জিলিং ট্যুরটা করছি। তোমরা চাইলে সেই নাম্বার আমি শেয়ার করে দেবো তোমাদের ডেসক্রিপশন বক্সে। নেক্সট পার্টে আমি দেখাবো শিটং থেকে আমাদের দার্জিলিং ট্যুরটা। চলো এবার আমরা কোন হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছালাম। এই হচ্ছে আমাদের হোমস্টে, শিটংয়ের হোমস্টে। ঠিক আছে, হোমস্টেটা আমি বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শিটংয়ের হোমস্টে। শিটংয়ের হোমস্টে ভিডিও, এটা হচ্ছে রুম। ঠিক আছে, রুম ঠিকঠাক, বিল্ডিংও ভালো, নতুন সব কিছু, কিন্তু রুমে একটা জিনিসই বাজে, রুমে কোনো অ্যাটাচ বাথরুম নেই। তো এটা তো বড় প্রবলেম, বিশেষ করে আমাদের বাচ্চা নিয়ে আসা
হ্যাঁ, অ্যাটাচ বাথরুম না থাকলে তাহলে কি করে হবে? দুখানা রুমের একটাই বাথরুম, যেটা কমন বাথরুম হিসাবে ইউজ করতে হবে। আদারওয়াইজ রুম ঠিক আছে। আর এই রুমটা দিয়েছে হচ্ছে রাস্তার ওপরে। এটা দিয়েছে রাস্তার ওপরে, আর এই দিক দিয়ে যাওয়া যায়। এই দিক দিয়ে আরেকটা রুম হচ্ছে, আরেকটা এই একটা রুম, যেখানে বাথরুম নেই। দুটোর একটাই বাথরুম। 3টে রুমের একটা করে কমন বাথরুম। না না এই হচ্ছে বাথরুম। বাথরুম ঠিক আছে, বাট বেসিন আছে, কোমোড আছে, গিজার আছে, সব কিছু ওকে। বাট যা মোবাইলটা নিন, কিন্তু এখানে বাথরুমটা হচ্ছে কমন বাথরুম, দুখানা রুমের জন্য কমন বাথরুম। তো আদারওয়াইজ এটাই প্রবলেম। বাট এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, একটু ভালো করে দেখলে বোঝাও যাবে কাঞ্চনজঙ্ঘা এখন দেখা রয়েছে। ইভিনিং স্ন্যাক্সে দিয়েছিল আমাদের ব্ল্যাক টি আর তার সঙ্গে গরম গরম পেঁয়াজে। এই খেয়েই আমাদের শিটংয়ের ইভিনিংটা কাটলো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাও। ডিনার লাঞ্চ করতে আসতে হলো, কারণ এনাদের বক্তব্য হচ্ছে এনাদের রুম সার্ভিস নেই। তো রুম সার্ভিস যেহেতু নেই, সে কারণে এদের যেখানে ডিনার বা লাঞ্চের ব্যবস্থা হয় সেখানেই আমাদের লাঞ্চ করতে আসতে হলো, ডিনার করতে আসতে হলো। তো চলো ডিনারে ফেরার সময় দেখিয়ে নিই রুমটা এবং ডিনারে কী কী আছে। আমি তখন তো আসিনি না। রুমটা ভালোই বড়, এই শীত কাতুরে শীত আছে। মাম্মা দেখো দেখো কি বলো? আমরা এখন ডিনারে এসেছি, আর এই ডিনারে দিয়েছে এখানে চিকেন আর তার সঙ্গে একটা তরকারি দিয়েছে। ডিনারে দেখি কি কি আছে। সঙ্গে আছে চলো বসে পড়ো। বসো চারিদিকে। ডিনার শুরু করলাম। দুপুরবেলা লাঞ্চটা করতে পারিনি মেয়ের শরীর খারাপের জন্য। এখন যেহেতু ও ধরে রয়েছে, তাই এখন কিছু করার নেই, খাইয়ে দিতেই হবে। বলছি গ্লাস দিতে কিচ্ছু না, এক ঢোক। হ্যাঁ এক ঢোক খাবে রে বাবা, যদি খায় তো। গ্লাস দিবি না? কেমন করেছে? হাতে কি দেবো তোর? পুরো কাঁপছি। একটু রুটি খাবে? রুটি দিয়ে দাও। শিটংয়ে আমরা 1 নাইট স্টে করেছিলাম, তাই শিটংয়ের জার্নি আমাদের এখানেই এন্ড হচ্ছে। দেখা হবে পার্ট 2-এ শিটং টু দার্জিলিং জার্নিতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরপর আবার দার্জিলিংয়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।